আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর ২০২৫ সালের যে নতুন বইটি আছে পদার্থবিজ্ঞানের, এটার প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও তাদের পরিমাপ, এটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা এবং ক্লাসটি মনোযোগ সহকারে করবা। আশা করছি এই ক্লাসটি করলে তোমাদের প্রথম অধ্যায়টি খুব ইজি মনে হবে এবং আমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে তোমাদের যে অংশটুকু এখানে দেওয়া আছে, যে বিজ্ঞান বলতে তোমরা হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি এসবের দৃশ্য ফুটে ওঠে। বিজ্ঞানের আসল বিষয়বস্তু বা বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি, গবেষণা বা ল্যাবরেটরি নয়। বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে দৃষ্টিভঙ্গি। তার মানে বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে কি? দৃষ্টিভঙ্গি। এখন দৃষ্টিভঙ্গি আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। যে এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান, আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। এরপরে বিজ্ঞানের রহস্য অনুসন্ধান জন্য কখনো সেটি যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়, কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আবার কখনো প্রকৃতিকে এই প্রক্রিয়াটি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়, আবার কখনো প্রকৃতিতে এই পরীক্ষাটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। তার মানে বিজ্ঞান বলতে আমরা বুঝবো যে কোনো কিছুর দৃষ্টিভঙ্গি, এবং দৃষ্টিভঙ্গি অর্থ কি? যে বৈজ্ঞানিকভাবে কোনো কিছুর সত্যতা প্রমাণ করা হবে। সেটা যুক্তিতর্ক হতে পারে, সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হতে পারে, সেটা ল্যাবরেটরিতে হতে পারে, এবং প্রকৃতিতে যা কোনো জিনিস পাবো সেটা হচ্ছে পরীক্ষালব্ধ একটা ফলাফল, যা যুক্তি তর্ক এরপরে ল্যাবরেটরিতে প্রমাণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মূলত আমরা এটা বলতে পারি। সেই প্রাচীন কাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ে বিজ্ঞানের এই ক্রম বিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব এই অধ্যায়টিতে, যেগুলো আমাদের এমসিকিউতে এবং সৃজনশীলে কাজে লাগবে। তো প্রথম অধ্যায়টিতে আমরা কী কী জানবো সেটা দেওয়া আছে এখানে, এক নজরে তোমরা এখান থেকে দেখে নিবা। তো আমরা মূলত প্রথম টপিকটি হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। তো এটা কি, এটা জানার চেষ্টা করব। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটা শাখা, বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা। তার মানে একটা বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান, কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করেছিলেন। অর্থাৎ অন্য অন্য বিজ্ঞানের যে শাখাগুলো, এগুলো শুরু হওয়ার আগেই বিজ্ঞানীরা মূলত পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জ্যোতির্বিদ্যা চর্চা, যেটা অন্য অন্য বিজ্ঞান যে চর্চা করার আগেই পদার্থবিজ্ঞানের একটা শাখার সূচনা করেছিলেন, যেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা, ঠিক সেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক শাখা। অর্থাৎ পদার্থবিজ্ঞানকে যেমন একদিকে প্রাচীনতম শাখা বলা হয়, অন্যদিকে আমরা সবচেয়ে এটাকে আমরা বলতে পারি মৌলিক শাখা। অর্থাৎ পদার্থবিজ্ঞানকে সবচেয়ে একটা প্রাচীনতম শাখা বলা যেতে পারে, এবং একইভাবে এটা একটা সবচেয়ে কি মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা। তাহলে মৌলিকের ইংলিশটা এখানে দেওয়া আছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, অর্থাৎ বেসিক শাখা। অর্থাৎ তুমি যদি বিজ্ঞানকে বুঝতে চাও, অবশ্যই তোমাকে পদার্থবিজ্ঞান ভালো করে বুঝতে হবে। এর উপর ভিত্তি করে দাঁড়িয়েছে রসায়ন, আর রসায়নের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে জীববিজ্ঞান, আর জীববিজ্ঞানের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে অনেক বিষয়। তো এই বিষয়টি অবশ্যই তোমরা ভালো করে বুঝলা যে পদার্থবিজ্ঞান কী। যদি পদার্থবিজ্ঞান এক নজরে তোমাকে বলতে চায় যে পদার্থবিজ্ঞান কী, যে বিজ্ঞানের একটা প্রাচীনতম শাখা। এরপরে যদি বলা হয় যে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের কী শাখা, অর্থাৎ প্রাচীনতম শাখা, একইভাবে এটা একটা ফান্ডামেন্টাল বা বেসিক, যার উপর দাঁড়িয়ে আছে রসায়ন, এবং রসায়নের উপর দাঁড়িয়ে আছে জীববিজ্ঞান, এবং জীববিজ্ঞান এবং অন্য অন্য বিষয়গুলো দাঁড়িয়ে আছে। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া আছে তা বোঝানোর চেষ্টা করে, সেটা হচ্ছে মূলত পদার্থবিজ্ঞান। তাহলে পদার্থবিজ্ঞান যদি সংজ্ঞা জানতে চাই, তাহলে আমরা সংজ্ঞা কী লিখব? যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া আছে তা বোঝানোর যে চেষ্টা করে, সেটা হচ্ছে মূলত পদার্থবিজ্ঞান। তো এটা আমরা এখান থেকে লিখে দিতে পারি, অথবা তোমরা চাইলে অন্যভাবেও মূলত এই পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটি দিয়ে দিতে পারো। তো আমরা কিভাবে দিতে পারি? তো আমরা যদি এক নজরে দেখি পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটি, যে পদার্থবিজ্ঞান কাকে বলে যদি আমাদের প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা দিতে পারি বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলে। তো এটা একটা সহজ সংখ্যা, যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলবো আমরা পদার্থবিজ্ঞান, অথবা তাকে আমরা বলবো পদার্থবিজ্ঞান। তো আর তোমাদের বইয়ে যেটা আছে যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তা বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে মূলত পদার্থবিজ্ঞান। তো এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সংজ্ঞা। তোমরা উপরেরটাও দিতে পারো, আর তোমাদের বইয়ে যে এভাবে আছে এভাবে তোমরা চাইলে দিতে পারো, অথবা
যদি নর্মালভাবে আমরা আরও বোঝার চেষ্টা করি যে পদার্থবিজ্ঞানটি কী, সেটা হচ্ছে প্রকৃতিকে বোঝার বিজ্ঞানই হচ্ছে মূলত পদার্থবিজ্ঞান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো পদার্থবিজ্ঞান কী। তো এরপরে আমরা যদি খেয়াল করি, তো এরপরে বলেছে যে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশের দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অণু, পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। তো এই বিষয়টির কথা এখানে মূলত বলেছে। তার মানে একটা পদার্থ আমার চারপাশে যা দেখি তাই শুধু পদার্থ না। সাপোজ তোমার হাতে একটা কলম আছে, এই কলমটা যেমন পদার্থ, এই কলমের ভেতরেও যে কলমটা যে তৈরি হয়েছে অণু, পরমাণু অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দ্বারা যে তৈরি হয়েছে, এটাকে আমরা অণু, পরমাণু বলতে পারি। এটা তোমরা কেমিস্ট্রিতে শিখবা যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এই অণু, পরমাণুর মধ্যে আমরা মূল কণা পাই ইলেকট্রন, প্রোটন, আবার নিউট্রন। আবার আমরা এখানে একটা জিনিস পেয়ে যাই, সেটা হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে যেটা পেয়ে থাকি, সেটা হচ্ছে মূলত আমরা কোয়ার্ক। আমরা কোয়ার্ক বা স্ট্রিং পেতে পারি। এটা তোমরা যখন উপর লেভেলে যাবে তখন শিখবা। শুধু জেনে রাখো যে পদার্থের মৌলিক কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই কোয়ার্ক হচ্ছে আবার এই প্রোটন এবং নিউট্রনের একটা সৃষ্টি, বা প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে যা পাবো সেটা হচ্ছে কোয়ার্ক বা স্ট্রিং। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয় শক্তিও হতে পারে। শক্তি তোমরা জানো যে যখন তোমরা ফিজিক্সে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টি পড়বা, শুধুমাত্র এখানে শক্তি বলতে স্থিতিশক্তি, বিভব শক্তি এগুলো নয়, বরঞ্চ তোমরা সবল শক্তি, দুর্বল নিউক্লিয় শক্তি, সবল নিউক্লিয় শক্তি এগুলোও তোমরা জানতে পারবা মহাকর্ষ অধ্যায়টি বা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়গুলো পড়লে। আশা করছি যে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো যে পদার্থবিজ্ঞান কী এবং পদার্থবিজ্ঞান কী শাখা এবং কার উপরে দাঁড়িয়ে আছে, রসায়নের উপরে কে দাঁড়িয়ে আছে এবং পদার্থবিজ্ঞানের সংজ্ঞা, এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা শিখবো স্কোপ অফ ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের পরিসর। এটা আমরা এখন এক নজরে দেখে নেব। তো পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের একটা প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞানের অন্য অন্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তার মানে আমরা বিজ্ঞানের সবচেয়ে বেসিক যে ফান্ডামেন্টাল শাখা যদি বলি, সেটাকে আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞানকে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল বা মৌলিক শাখা, একই সঙ্গে এটা প্রাচীনতম শাখা। এবং বিজ্ঞানের অন্য অন্য যে শাখাগুলো আছে সেটা এই পদার্থবিজ্ঞানকে এটা পদার্থবিজ্ঞানের ভিত্তি করে মূলত এটা গড়ে উঠেছে। তাই স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। শুধু তাই না, পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, শেষ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। অর্থাৎ শেষ অধ্যায়টা সংযুক্ত করা হয়েছে যে চিকিৎসা বিজ্ঞানে কীভাবে পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে, এগুলো আমরা এখানে জানতে পারি। যে বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের। এই যে আমরা ইলেকট্রনিক্স একটা পদার্থের পার্ট, এই প্রযুক্তি গড়ে ওঠার পেছনেও সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের। দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা থেকে শুরু করে মহাকাশ অভিযান, এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। তার মানে পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে সকল ক্ষেত্রেই। শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা ও পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে। যেমন অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। ভূতত্ত্ব ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞানের ব্যবহার তৈরি করা হয়েছে। জিওফিজিক্স পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স। এটা যখন তোমরা মাস্টার্সে যাবা তখন তোমরা দেখতে পারো মেডিকেল ফিজিক্স, এগুলো তোমরা দেখতে পারো। জিও ফিজিক্স এগুলো তোমরা দেখতে পারো। জিও ফিজিক্স হচ্ছে ভূতত্ত্ববিজ্ঞান, অর্থাৎ জমি বা মাটি সংক্রান্ত যে বিজ্ঞান, সেটা হচ্ছে জিও ফিজিক্স। চিকিৎসা ক্ষেত্রে তোমরা মেডিকেল ফিজিক্স পড়তে পারবা, যেটা বললাম এই যে তোমাদের এখানে দেওয়া আছে মেডিকেল ফিজিক্স, এটা তোমরা মাস্টার্সে পেয়ে যাবা বা উপর ক্লাসে পেয়ে যাবা। কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর। পঠন পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে মূলত দুটি অংশে ভাগ করতে পারি। এখন যদি প্রশ্ন করা হয় যে পদার্থবিজ্ঞানের পরিসর কী, তাহলে পদার্থবিজ্ঞানের পরিসর তোমরা বলবা যে পদার্থবিজ্ঞানের পরিসর এত ব্যাপক বা এত বিস্তৃতি যা বলে শেষ করা যাবে না। আমরা জানি বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা, একই সঙ্গে সবচেয়ে মৌলিক শাখা। শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমাদের জীবন চলার পথে দৈনন্দিন জীবন থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কলকারখানা, যন্ত্রপাতি এবং ভূতত্ত্ববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, মেডিকেল বিজ্ঞান এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে চিকিৎসা ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই এই পদার্থবিজ্ঞানের ব্যাপক একটি বিচরণ রয়েছে।
তাই বলা যায় যে পদার্থবিজ্ঞানের পরিসর ব্যাপক বিস্তৃত। তো সুন্দর করে তোমরা এগুলো লিখে দিতে পারবা বা বলতে পারবা। তো এখন আমরা জানবো যে পদার্থবিজ্ঞানের জনককে, এটা আমরা মূলত জেনে নেব। তোমাদের অনেকেই এটা কনফিউজিং কোশ্চেন, এটা আটকানোর জন্য করে থাকে যে পদার্থবিজ্ঞানের জনককে। তো আমরা এখন জনকটা জেনে নেই। আসলে পদার্থবিজ্ঞানের জনক সম্পর্কে যদি তোমাকে কেউ কোশ্চেন করে, সেই প্রশ্নের অ্যান্সার তোমরা এভাবে দেবা যে ইতালির পদার্থবিজ্ঞানে গ্যালিলিও গ্যালিলি, ব্রিটিশ পদার্থবিদ স্যার আইজ্যাক নিউটন ও জার্মান পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন, এই তিনজনকে মূলত পদার্থবিজ্ঞানের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তারা কখনোই একটি নির্দিষ্ট সময়ে একই সময়ের মানুষ নন। দেখো এখানে 1564 থেকে 1642, এরপরে 1642 থেকে 1727, এরপরে 1889 থেকে 1955। তার মানে এরা একই সময়ের কি নন, ব্যক্তি নন। সুতরাং এই তিনজনকে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এর পরেও কথা আছে যে এছাড়াও আরও পদার্থবিজ্ঞানের অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে, যা বলে শেষ করা যাবে না। সুতরাং পদার্থবিজ্ঞানের নির্দিষ্ট জনক বলা মুশকিল। তবে আলবার্ট আইনস্টাইন ইনি মূলত E=mc² যে সূত্রটি দিয়েছে, অর্থাৎ ভর এবং শক্তির মধ্যে যে সম্পর্ক আলবার্ট আইনস্টাইন স্থাপন করেছে। এবং ঠিক পদার্থবিজ্ঞানের জনক না বললেও আলবার্ট আইনস্টাইনকে মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা যুক্তিযুক্ত। এটা অবশ্যই তোমরা দিতে পারো। তবে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে পদার্থবিজ্ঞানের জনককে, নির্দিষ্টভাবে পদার্থবিজ্ঞানের জনক বলাটা মুশকিল। কেননা পদার্থবিজ্ঞান নির্দিষ্ট কোনো ব্যক্তির নয়। এখানে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির পদার্থবিজ্ঞান হতে পারে না। অনেক বিজ্ঞানীর গবেষণার ফসল হচ্ছে এই পদার্থবিজ্ঞান। বিজ্ঞানী গ্যালিলিও, স্যার আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইনকে সম্মিলিতভাবে মূলত পদার্থবিজ্ঞানের জনক বলা যেতে পারে। তবে অন্য অন্য বিজ্ঞানীর অবদানও রয়েছে এই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। সুতরাং আলবার্ট আইনস্টাইনকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলতে পারি, এটা বেশি যুক্তিযুক্ত। তো আশা করছি তোমরা এই প্রশ্নটির অ্যান্সার বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব যে পদার্থবিজ্ঞান কত প্রকার। তো পদার্থবিজ্ঞানকে আমরা মূলত পাঠনের সুবিধার জন্য, অর্থাৎ আমরা মূলত পড়ানো এবং পাঠ করার সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে দুটি অংশে ভাগ করেছি। একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এই দুটি অংশে মূলত ভাগ করা হয়। তো চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে হচ্ছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপবিজ্ঞান, তাপগতিবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান ও আলোক বিজ্ঞান। তোমাদের পরীক্ষা যদি এমসিকিউ আকারে আসে যে পদার্থবিজ্ঞানের কয়টি অংশ, দুটি অংশ। চিরায়ত পদার্থবিজ্ঞানে তাহলে কী কী শাখা? বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপবিজ্ঞান, তাপগতিবিদ্যা, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। এগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের শাখা। যদি আমরা আরেকটু এক নজরে দেখে নিই, সেক্ষেত্রে আমরা এখানে লিখে রেখেছি যে চিরায়ত বা ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে বল বিজ্ঞান, যেটা তোমরা উপর ক্লাসে পাবো, মেকানিক্স, এরপরে শব্দবিজ্ঞান, এরপরে বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, এরপরে আলোক বিজ্ঞান ইত্যাদি হচ্ছে সনাতন বা চিরায়ত বা ক্লাসিক্যাল ফিজিক্স এর আলোচনার বিষয়। এরপরে আমরা দেখব মূলত আধুনিক পদার্থবিজ্ঞান। তো কোয়ান্টাম বল বিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে, সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পার্টিকেল পদার্থবিজ্ঞান। অর্থাৎ পার্টিকেল যদি তোমরা সব জানো, নতুন মনে হতে পারে, পার্টিকেল হচ্ছে কণা। আর কঠিন অবস্থার পদার্থবিজ্ঞানকে আমরা বলতে পারি সলিড স্টেট ফিজিক্স। কী বলবো? সলিড স্টেট ফিজিক্স। আর আণবিক পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং নিউক্লিয় ফিজিক্স, নিউক্লিয়ার অর্থাৎ পদার্থবিজ্ঞান। অর্থাৎ তোমাকে যদি বলা হয় কোয়ান্টাম বল বিজ্ঞান বা আপেক্ষিক নিউক্লিয় পদার্থবিজ্ঞান এগুলো কোন পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত, তখন তোমরা বলবো আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের অন্তর্ভুক্ত। তার মানে পদার্থবিজ্ঞান মূলত আমরা দুই অংশে ভাগ করছি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে এই অংশটুকু তোমরা পড়বা এবং এই অংশটুকু তোমরা ভালো করে পড়বা যে কী কী। আর পার্টিকেল পদার্থবিজ্ঞান অবশ্যই মনে রাখবা, যেটা হচ্ছে কণা পদার্থবিজ্ঞান। তোমাদের 25 সালের বইটিতে এটা সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে যে কোয়ান্টাম বল বিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স। এটা উপরে ক্লাসে তোমরা এই বইটি পেয়ে যাবে, পদার্থবিজ্ঞানের একটা শাখা। এরপর হচ্ছে কণা পদার্থবিজ্ঞান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে পদার্থবিজ্ঞানকে মূলত কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তো আশা করছি এগুলো তোমাদের ভালো করে যদি রিডিং পড়ো এবং আমার এই ক্লাসগুলো যদি দেখো, অবশ্যই তোমাদের উপকার আসবে। আগেই বলেছি পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ ও অর্থপূর্ণ করে তুলেছি। আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করে শুধু নিজের জীবনে নয়, পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তুলেছি। তো অবশ্যই তোমরা এটা মনে রাখবা। অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলেছি।
কাজেই মনে রেখো, প্রযুক্তি মানেই কিন্তু ভালো নয়। পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে, ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে। কোনটি ভালো আর কোনটি খারাপ প্রযুক্তি, সেটা কিন্তু তোমাদের নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিক আছে। যেমন তোমার হাতের যে মোবাইলটি, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের একটি অবদান। তার মানে এই মোবাইলটিকেও তুমি চাইলে ভালো কাজে লাগাতে পারো। তুমি চাইলে তোমার এই মোবাইল, হাতে থাকা মোবাইলটিতে ফেরদৌস ক্লাসরুমে ক্লাস করতে পারো, ইউটিউবে বা ফেসবুকে। ঠিক তেমনিভাবে হাতের মোবাইলটিতে তুমি কোনো খারাপ কাজে বা কোনো বন্ধুবান্ধবকে থ্রেট দেওয়া বা হুমকি দেওয়া, এটাও তুমি করতে পারো। কিন্তু তোমার নিজের যে একটা নিজস্ব একটা বুদ্ধি আছে, আল্লাহ তাআলা তোমাকে বিচার বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন ভালো এবং খারাপ দুটো দিক বিশ্লেষণ করার জন্য, এবং এই অনুযায়ী আমল করার জন্য, কোনটা ভালো এবং কোনটা খারাপ সেই অনুযায়ী তোমাকে পথ নির্দেশনা দিয়েছেন, সেই অনুসারে তোমাকে বুদ্ধি দিয়েছেন, সেটা তোমরা কাজে লাগাবা। অবশ্যই তোমরা যা জ্ঞান অর্জন করবা শিক্ষা জীবনে, কোনো খারাপ কাজে ব্যয় করবে না। তো অবশ্যই ভালো কাজে সেটা ব্যয় করবা। পদার্থবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি, শত শত বছর গড়ে উঠেছে। অর্থাৎ শত শত বছরে এটা মূলত গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশের রহস্যময় জগৎকে দেখে প্রথমে কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে, কখনো পরিবর্তন করা হয়েছে, আবার কখনো পরিত্যাগ করা হয়েছে। এভাবে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি। এই শেখাটা হয়তো এখনও পূর্ণাঙ্গ নয়, বিজ্ঞানীরা সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন, যেন কোনো একদিন অত্যন্ত অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয় সব কিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই পর্যন্ত যে পড়াটুকু আছে, অবশ্যই তোমরা আরেকবার ভিডিওটি প্রয়োজনে প্রয়োজনে দেখে নেবা। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা ভিডিওটি ব্যাক করে আরেকবার দেখে নেবা। আগামী ক্লাসে বাকি যে টপিকগুলো আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের এই ফেরদৌস ক্লাসরুমে চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।